আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু মাই চ্যানেল রাফি এডুকেশন সেন্টার। রাফি এডুকেশন সেন্টার পক্ষ থেকে তোমাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি। আমি আর রনি। তো আজকে আমি তোমাদের মাঝে হাজির হয়ে গেলাম নতুন আরেকটি ভিডিওতে। তো আজকের ভিডিওতে আমি তোমার সাথে আলোচনা করব মাল্টিপল মডিফায়ার রাইটিং সিস্টেম। মাল্টিপল মডিফায়ার রাইটিং সিস্টেম। তো এখানে আসলে এই ভিডিওটা দেখে হয়তো বা থাম্বনেল দেখেই তুমি বুঝতে পারছো যে মাল্টিপল মডিফায়ার এটা গ্রামাটিক্যাল একটা টপিক। এই টপিকটা আবার মাল্টিপল কি করে হয়, অর্থাৎ একটি মডিফায়ার শিখে তুমি অনেকগুলো মডিফায়ার অ্যান্সার করতে পারবে, এরকম একটা ফরম্যাট নিয়ে এরকম একটা ভিডিও নিয়ে আজকে তোমাদের মাঝে হাজির হয়ে গেছি। তো ভিডিওটা 100% 100%ই তোমার জন্য খুবই উপকারী একটা ভিডিও। এই ভিডিওটা যদি তুমি শুরু থেকে একদম শেষ পর্যন্ত দেখো তাহলে অবশ্যই তুমি এই ভিডিও থেকে উপকৃত হবে, এবং যারা মডিফায়ার পরীক্ষায় অ্যান্সার করতে পারো না তারাও এটা অ্যান্সার করতে পারবে। ঠিক আছে? তো মডিফায়ার তোমরা যারা এইচএসসি স্টুডেন্ট রয়েছো তাদের জন্য খুবই 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 ইম্পর্টেন্ট একটা টপিক। ঠিক আছে? তো এই টপিকটাতে তোমার ভালো করতে হলে আজকের ভিডিওটা শুরু থেকে একদম শেষ পর্যন্ত দেখো। যারা গ্রামার জানো না তারাও পারবে, যারা জানো তারাও পারবে, তারা তো পারবেই। ঠিক আছে? তো আজকে এই মডিফায়ার আমি তোমাদের সাথে আলোচনা করতে যাচ্ছি। তো মাল্টিপল মডিফায়ার রাইটিং সিস্টেম। তো যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলো আজকের এই ভিডিওটি শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক। তো যেটা বলতেছিলাম যে মাল্টিপল মডিফায়ার রাইটিং সিস্টেম, তুমি মডিফায়ারটাকে তুমি কিভাবে অ্যান্সারটা করবে। ঠিক আছে? তো তার আগে আমরা মডিফায়ার সম্পর্কে একটু কিছু জেনে নেই, বেসিক একটা আইডিয়া আমরা জেনে নিই যে আসলে মডিফায়ারটা কি। মডিফায়ার শব্দটি মডিফাই থেকে এসেছে। মডিফায়ার শব্দ থেকে এসেছে, যার অর্থ হয়েছে পরিবর্তনকারী। তো মডিফায়ারের বাংলা অর্থটা হচ্ছে কি? পরিবর্তনকারী। যে পরিবর্তনকারী মানেটা কি? পরিবর্তনকারী মানেটা হচ্ছে যে পরিবর্তন করে, যে পরিবর্তন করে তাকে আমরা কি বলতে পারি? পরিবর্তনকারী বলতে পারি, তাই না? তো এখানে আমি 3টা সেন্টেন্স তোমাদের বোঝার সুবিধার্থে লিখে রেখেছি। যেমন এখানে রয়েছে নীলা ইজ মাই ফ্রেন্ড। নীলা ইজ মাই ফ্রেন্ড, নীলা আমার বন্ধু। ঠিক আছে? তারপরে সেকেন্ডটা খেয়াল করো, নীলা ইজ মাই গুড ফ্রেন্ড। নীলা হচ্ছে আমার ভালো বন্ধু। প্রথমটা ছিল নীলা আমার বন্ধু, শুধু বন্ধু। তারপর কি? নীলা আমার ভালো বন্ধু। এবং ফাইনালি কি? নীলা ইজ মাই ভেরি গুড ফ্রেন্ড। নীলা আমার খুবই ভালো বন্ধু। তো দেখো এই ওয়ার্ডগুলো কিন্তু শুধুমাত্র একটু একটু চেঞ্জ হয়ে গেছে, পরিবর্তন হয়ে গেছে। নীলা ইজ মাই ফ্রেন্ড, এটা হচ্ছে নীলা আমার একটা বন্ধু, এতটুকু বোঝাচ্ছে। আর নীলা ইজ মাই গুড ফ্রেন্ড, নীলা ভালো বন্ধু। এখন ভালো হলে সে কতটুকু ভালো সেটা বোঝাচ্ছে 3য় নম্বর সেন্টেন্সে, নীলা ইজ মাই ভেরি গুড ফ্রেন্ড। তো এইটাই হচ্ছে মূলত মডিফায়ার। এটাই হচ্ছে মূলত কি? মডিফায়ার। সাধারণত কোনো ওয়ার্ডের আগে যে মডিফায়ারটা বসে তাকে আমরা কি বলতে পারি? তাকে আমরা বলতে পারি প্রি মডিফায়ার, এবং পরে যেটা বসে এটাকে আমরা বলি পোস্ট মডিফায়ার। তাহলে প্রি আর পোস্ট এই দুইটা কথা তুমি মডিফায়ার করার জন্য পাবে, প্রি মডিফায়ার এবং পোস্ট মডিফায়ার। তো এখানে একটু খেয়াল করো, এখানে যদি খেয়াল করো তুমি দেখো যে নীলা ইজ মাই ফ্রেন্ড, এখানে ফ্রেন্ডের আগে কি বসছে? মাই বসছে। ফ্রেন্ডের আগে কী বসছে? মাই বসছে। তো এখানে এই যে ফ্রেন্ডের আগে মাই যে বসছে, এই মাইটা হচ্ছে প্রি মডিফায়ার, আর মায়ের পরে ফ্রেন্ড বসছে, এটা এই ফ্রেন্ডটা হচ্ছে পোস্ট মডিফায়ার। তো তো এখানে তুমি 2টা অপশন পাবা, একটা হচ্ছে প্রি মডিফায়ার আর একটা হচ্ছে পোস্ট মডিফায়ার। একটা প্রি মডিফায়ার আর একটা হচ্ছে কি? পোস্ট মডিফায়ার। তো এই দুইটাই পরীক্ষা অ্যান্সার করতে হবে। ব্র্যাকেটের নির্দেশনা দেওয়াই থাকবে যে প্রি মডিফায়ার নাকি পোস্ট মডিফায়ার। ঠিক আছে? তো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে প্রি মডিফাই দি নাউন যদি লেখা থাকে, ব্র্যাকেটে যদি প্রি মডিফাই দি নাউন থাকে, তাহলে আমরা সাধারণত গ্রেট, গুড, পপুলার, ফেমাস এগুলো শূন্যস্থানে বসিয়ে দেব। ঠিক আছে? গ্রেট, গুড, পপুলার, ফেমাস এগুলো শূন্যস্থানে তোমরা বসিয়ে দিবে। যদি ব্র্যাকেটে তোমাকে ইনস্ট্রাকশন দেওয়া থাকে যে প্রি মডিফাই দ্য নাউন, আর এই প্রি মডিফাই দ্য নাউন এইটাই বেশিরভাগ ক্ষেত্রে থাকে। ঠিক আছে? প্রি মডিফাই দি নাউন থাকলে তুমি কি করবা? গ্রেট, গুড, পপুলার, ফেমাস এগুলো যে কোনো একটা বসায় দিবা, তাহলে তোমার অ্যান্সারটা হয়ে যাবে। তুমি অর্থ এখানে বুঝো বা না বুঝো এটা কোনো ফ্যাক্ট না। ঠিক আছে? তুমি এখানে অর্থ বুঝো বা না বুঝো এটা কোনোই ফ্যাক্ট না, এখানে তুমি জাস্ট বসায় দিবা। ঠিক আছে? তো এখানে দেখো যে প্রি মডিফাই দি নাউন থাকলে আর তুমি সবচেয়ে গুরুত্ব দিবা
বেশি হচ্ছে গ্রেড কে, ঠিক আছে। এরপরে এই গ্রেডটা তুমি যে মনে রাখবা, ঠিক আছে, এই গ্রেডটাকে বেশি প্রাধান্য দেবা, এই গ্রেড দিয়ে ম্যাক্সিমামটাই মিলবে, ঠিক আছে। এছাড়া যদি না মিলে তাহলে সেক্ষেত্রে গুড, পপুলার, ফেমাস এগুলো ব্যবহার করা যেতে পারে, ঠিক আছে। তো দেখো রবার্ট বুশ ওয়াজ এ, তারপরে বলা হচ্ছে প্রি মডিফাই দ্য নাউন কিং অফ স্কটল্যান্ড, তাহলে রবার্ট বুশ ওয়াজ এ, তাহলে এখানে তুমি কি ব্যবহার করতে পারো, এই যে জায়গাটাতে যে রবার্ট বুশ ওয়াজ, এখানে গ্রেড ব্যবহার করবো, আমরা কি ব্যবহার করবা, গ্রেড ব্যবহার করবা, ঠিক আছে। গ্রেড GREAT গ্রেট, গ্রেটটা ব্যবহার করলা, ঠিক আছে। তো এখানে রবার্ট বুশ ওয়াজে গ্রেট, এই জায়গাটাতে কি বসবে, এই সংস্থাটাতে গ্রেডটা বসবে, ঠিক আছে। গ্রেডটা বসায় দিবা, ঠিক আছে। আমি এখানে এই জায়গাটাতে এটা দিয়ে দিচ্ছি গ্রেড। তো এখানে জাস্ট কি গ্রেডটা বসায় দিবা, তাহলে তোমার অ্যান্সারটা হয়ে গেল, ঠিক আছে। এরপরে দেখো যে পরে আরেকটা সেন্টেন্স, টেলিভিশন ইজ এ, এটাও বলছে প্রি মডিফাই দি নাউন। তো প্রি মডিফাই দ্য নাউন থাকলে সেক্ষেত্রে তোমাকে কি বসতে হবে, গ্রেড দেওয়া, ঠিক আছে। তো এখানে আমি যদি লিখি GREAT গ্রেড, তো এখানেও আমি গ্রেড বসে দিলাম। টেলিভিশন ইজ এ গ্রেট ইনভেনশন অফ মডার্ন সায়েন্স, অর্থাৎ টেলিভিশন হচ্ছে আধুনিক বিজ্ঞানের কি বড় আবিষ্কার বা মহান আবিষ্কার, ঠিক আছে। তো এই দেখো এখানেও গ্রেড বসে দিলে এটাও হয়ে গেছে। তো এই গ্রেডটাকে তুমি প্রাধান্য দেবা কখন, যখন লেখা থাকবে প্রি মডিফাই দি নাউন। প্রি মডিফাই দি নাউন থাকলে তুমি জাস্ট এই গ্রেডটা বসায় দিবা, দেখছো। তো এইখানে তোমাকে আমি সাজেস্ট করবো এই গ্রেডটাকে প্রাধান্য দেওয়ার জন্য, ঠিক আছে। এখন আমরা পরবর্তী যে স্টেপ আছে সেই স্টেপে যাচ্ছি। আচ্ছা, পরবর্তী যে রুলসটা সেটা হচ্ছে পোস্ট মডিফাই দি নাউন বা অ্যাডজেক্টিভ থাকলে শূন্যস্থানে নাউন বসিয়ে দিবা। পোস্ট মডিফাই দি নাউন বা অ্যাডজেক্টিভ থাকলে সেই ক্ষেত্রে শূন্যস্থানে কি বসায় দিবা, যে কোনো একটা নাউন বসায় দিবা। এটা অবশ্য তোমার যে প্যাসেজটা স্যাররা দিবে, ঠিক আছে, তোমাকে তো মোটামুটি কয়েকটা প্যাসেজে কয়েকটা শূন্যস্থান থাকবে এখানে, ঠিক আছে। এখানে নতুন সিলেবাস অনুযায়ী বর্তমানে শূন্যস্থান থাকে, নতুন সিলেবাস অনুযায়ী মনে হয় 10টাই আছে, ঠিক অ্যাকুরেট আমার খেয়াল নাই, শূন্যস্থান 10টা থাকবে। তো এখানে যদি এরকম থাকে যে পোস্ট মডিফাই দি নাউন বা অ্যাডজেক্টিভ এরকম থাকে, তাহলে সেক্ষেত্রে শূন্যস্থানে নাউন বসায় দিবা, ঠিক আছে। শূন্যস্থানে কি বসায় দিবা, নাউন বসায় দিবা। তো এখানে দেখো তুমি দুইটা এক্সাম্পল দেখতে পাচ্ছ যে উই ওয়েন্ট টু এ বুক, এটা বলছে পোস্ট মডিফাই দি নাউন। আর পরের সেন্টেন্সটাতে এ ভিলেজ ডক্টর ইজ নট এ কোয়ালিফাইড, এটাও বলছে পোস্ট মডিফাই দি অ্যাডজেক্টিভ, ঠিক আছে। তো পোস্ট মডিফাই দি নাউনই থাকুক আর পোস্ট মডিফাই দি অ্যাডজেক্টিভ থাকুক, তো শূন্যস্থানে তোমাকে একটা নাউন বসাইতে হবে, ওটার সাথে মিলে এরকম একটা নাউন বসাইতে হবে। তো এখানে তুমি দেখো উই ওয়েন্ট টু এ বুক, আমরা গিয়েছিলাম বইয়ের কাছে গেছিলাম, তো আর হতে পারে না, তাহলে আমি বই মেলায় গেছিলাম হতে পারে, বা বইয়ের দোকানে গেছিলাম, তাই না। তো এখানে কি হতে পারে, উই ওয়েন্ট টু এ বুক ফেয়ার। তো এখানে তুমি লিখতে পারো কি, তো এই জায়গাটাতে তুমি কি লিখতে পারো, ফেয়ার, বুকের পরে ফেয়ার, অর্থাৎ এখানে যে বুকটা হচ্ছে একটা নাউন, এটাকে পোস্ট মডিফাই করা হলে এখানে ফেয়ারটা ইউজ করতে হবে, উই ওয়েন্ট টু এ বুক ফেয়ার। এরপর দেখো এ ভিলেজ ডক্টর ইজ নট এ কোয়ালিফাইড, একজন গ্রাম্য ডক্টর কেমন ডাক্তার নয়, দক্ষ ডাক্তার নয়, যোগ্য বা দক্ষ ডাক্তার নয়। তো এখানে তুমি এ ভিলেজ ডক্টর ইজ নট এ কোয়ালিফাইড ডক্টর লিখতে পারো, কোয়ালিফাইড ডক্টর। তো এখানেও বলা হচ্ছে পোস্ট মডিফাই দ্য অ্যাডজেক্টিভ, তো এখানেও তোমাকে কি ব্যবহার করতে হবে, একটা নাউন ব্যবহার করতে হবে। তো এখানে আমরা ব্যবহার করতে পারি ডক্টর। এখন তোমার নাউনটা অবশ্যই কি হতে হবে, এই যে এটার অর্থের সাথে সংশ্লিষ্ট হতে হবে। তুমি যদি এখানে লেখো যে এ ভিলেজ ডক্টর ইজ নট এ কোয়ালিফাইড স্টুডেন্ট, তাহলে কিন্তু এটা মিললো না, ঠিক আছে। এখানে ডক্টর ব্যবহার করতে হবে। এখানে যদি আবার যদি লেখো এ স্টুডেন্টের কথা আসছে, সেখানে তুমি আবার ডাক্তারের কথা লেখো, তাহলেও কিন্তু সেটা মিলবে না। তো সেটা তোমার দেখতে হবে এখানে কোনটা আসলে মিলে, সেইটা তোমাকে নিতে হবে, ঠিক আছে। তো আমরা পরবর্তী স্টেপে যাচ্ছি। তো ভিডিওটা একটু লং হতে পারে, তোমরা অবশ্যই ভিডিওটা পুরো দেখার চেষ্টা করবে, তাহলে পুরো ভিডিওটা দেখলে তুমি অবশ্যই মডিফায়ারে ভালো করতে পারবে। তো দেখো যে ডিটারমিনারটা কি, ডিটারমিনারটা হচ্ছে আর্টিকেল AND, এটা হচ্ছে একটা ডিটারমিনার। এরপরে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বলতে ডিটারমিনার বোঝায়, দিস দ্যাট দোস, এগুলো হচ্ছে কি ডিটারমিনার, ঠিক আছে। তো সাধারণত যদি কাছের বস্তু বোঝায় তাহলে দিস
সিঙ্গুলার নাউন থাকলে দিস এবং প্লুরাল নাউন থাকলে দিস, আর দূরের বস্তু বোঝাতে দ্যাট, প্লুরাল নাউন থাকলে দ্যাট বা দোস ব্যবহার করতে হয়। কাছের বস্তু বোঝাতে আমরা দিস বা দোস ব্যবহার করতে হবে আমাদের, এবং দূরের বস্তু বোঝাতে দ্যাট বা দোস ব্যবহার করতে হবে। আর সিঙ্গুলার বোঝালে দিস আর প্লুরাল বোঝালে দিস। সিঙ্গুলার নাউনটা যদি সিঙ্গুলার হয় তাহলে দিস, আর প্লুরাল হলে দিস। আর যদি নাউনটা সিঙ্গুলার হয় তাহলে দূরের বস্তুর ক্ষেত্রে দ্যাট এবং প্লুরাল ক্ষেত্রে দোস ব্যবহার করতে পারে। তো এখানে দেখো পসেসিভ বলতে কি বোঝায়? মাই, আওয়ার, ইয়োর, হিজ, হার, ইজ, দেয়ার, এগুলো হচ্ছে পসেসিভ। তো আয়ের পরিবর্তে মাই, আয়ের পসেসিভ মাই, উইর পসেসিভ আওয়ার, ইউর পসেসিভ ইয়োর, হিয়ার পসেসিভ হিজ, তারপর শিয়ার পসেসিভ হার, ইটের পসেসিভ হচ্ছে ইটস, দের পসেসিভ দেয়ার, এগুলা হচ্ছে পসেসিভ। ঠিক আছে, এরপরে কোয়ান্টিফায়ারটা কি? নাউন বা প্রোনাউনের পরিমাণটা বোঝাবে। ঠিক আছে, নাউন বা প্রোনাউনের পরিমাণ বোঝাতে কোয়ান্টিফায়ার ব্যবহার করা হয়। ঠিক আছে, যেমন আমি যদি বলি যে আমার কিছু বন্ধু আছে, তাহলে আমার কীরকম বন্ধু আছে, কী পরিমাণ বন্ধু আছে, সেটা কিন্তু এই সাম দ্বারা বোঝাচ্ছে, তাই না? তো এগুলো হচ্ছে কোয়ান্টিফায়ারটা হচ্ছে নাউন বা প্রোনাউনের পরিমাণ কতটুকু আছে, নাউনের পরিমাণ কতটুকু আছে। তো সাম, ম্যানি, ফিউ, লিটল, 1 2 3, তুমি নাউনের পরিমাণটাকে 1 2 3 দাও প্রকাশ করতে পারো। ঠিক আছে, তো 1 2 3 দাও তুমি কিন্তু প্রকাশ করতে পারো। যেমন হি সেজ হিজ প্রেয়ার, হি সেজ হিজ প্রেয়ার বলতেছে ইউজ কোয়ান্টিফায়ার টু প্রি মডিফাই দি নাউন। তারপর আছে টাইমস ইন এ ডে। তো টাইমকে আমাদের কি করতে হবে? প্রি মডিফাই করতে হবে। তো দিনে কয় ওয়াক্ত নামাজ পড়া যায়? 5 ওয়াক্ত। তো এখানে যখন বলবে যে ইউজ কোয়ান্টিফায়ার, তুমি ইচ্ছা করলে যে কোনো সংখ্যা ব্যবহার করতে পারো। তো আমি এখানে যদি এখন একটা সংখ্যা ব্যবহার করি, তো এখানে আমি ব্যবহার করলাম যে 5। আমি এখানে 5 ব্যবহার করলাম, যে হি সেজ হিজ প্রেয়ার 5 টাইমস ইন এ ডে। তো কোয়ান্টিফায়ার কথাটা আসলে কিন্তু তুমি ইচ্ছা করলে সংখ্যাটাও ব্যবহার করতে পারো। সংখ্যায় যে ব্যবহার করতে এমন না, তবে তুমি সংখ্যাটা ব্যবহার করতে পারবে। ঠিক আছে, এরপরে যে জিনিসটা সেটা হচ্ছে আরেকটা সেন্টেন্স দেখি আমরা, সেটা হচ্ছে হি লিভস উইথ, এখানে বলতেছে যে ইউজ পসেসিভ টু প্রি মডিফাই দি নাউন। তো হি লিভস উইথ প্যারেন্টস, সে কার বাবা মার সাথে বাস করে? সে অবশ্যই তার বাবা মার সাথে বাস করে। তো এখানে তুমি কি লিখতে পারো? এখানে এই জায়গাটুকুতে তুমি লিখতে পারো যে হি লিভস, হিয়ার পসেসিভ হচ্ছে হিস। তো এখানে তোমাকে কি লিখতে হবে? হিস লিখতে হবে। তো এখানে যদি হিস লেখো তাহলে কিন্তু তোমার উত্তরটা হয়ে যাবে। ঠিক আছে, হি লিভস উইথ হিজ প্যারেন্টস। ঠিক আছে, আচ্ছা এখন পরবর্তীতে ইন্টেন্সিফায়ার যদি ব্র্যাকেটে লেখা থাকে, ব্র্যাকেটের কোথাও যদি ইন্টেন্সিফায়ার কথাটা পাও, তাহলে তুমি সেখানে ভেরি ব্যবহার করতে পারো, মাছ, এক্সট্রিমলি। ইন্টেন্সিফায়ারের কথাটা অর্থ হচ্ছে তীব্রতা, কোনো কিছু তীব্রতা প্রকাশ করে। ঠিক আছে, তো এখানে ম্যাক্সিমাম ক্ষেত্রে ভেরি ব্যবহার করা যায়, তো তুমি এখানে ভেরি ব্যবহার করে দিবা। ইন্টেন্সিফায়ার কথাটা পাইলে তুমি শূন্যস্থানে কি বসায় দিবা? ভেরি বসায় দিবা। তো এখানে তুমি দেখতে পাচ্ছ যে একটি এক্সাম্পল, দি ক্রো ওয়াজ ইউজ ইন্টেন্সিফায়ার টু প্রি মডিফাই দি নাউন। এখানে তারপরে নাউনটা কি? থ্রাস্টি। তো থ্রাস্টি শব্দটাকে প্রি মডিফাই করতে বলা হচ্ছে প্রশ্নে। তো এখানে তুমি আসলে কি ব্যবহার করতে পারো? দি ক্রো ওয়াজ ভেরি, ইন্টেন্সিফায়ার কথাটা থাকার কারণে তুমি এখানে কি লিখতে পারো? শূন্যস্থানে তোমাকে অবশ্যই লিখতে হবে ভেরি, VERY, ভেরি। এই ভেরি লিখে দিলে তোমার অ্যান্সারটা হয়ে গেল। ঠিক আছে, এছাড়া এক্সট্রিমলি দিলেও চলে, অনেক সময় মাস দিলেও চলে। তো এখানে ইন্টেন্সিফায়ার বলতে কি বোঝায়? ভেরিকে বোঝায়। তো ইন্টেন্সিফায়ার থাকলে তুমি কি বসায় দিবা? ভেরি বসায় দিবা। এবার আসি যে 5 নম্বর যে রুলসটা বলবো, সেটা হচ্ছে ইনফিনিটিভ যদি থাকে তাহলে সেক্ষেত্রে 2 প্লাস ভার্ব 1 দিতে হবে। ঠিক আছে, ইনফিনিটিভ থাকলে 2 প্লাস ভার্ব 1। আর যদি বলে যে ইনফিনিটিভ ফ্রেজ থাকে তাহলে সেক্ষেত্রে 2 প্লাস ভার্ব 1 প্লাস আদার 1। ফ্রেজ মানে হচ্ছে দু একটা অতিরিক্ত শব্দ। ঠিক আছে, তো দেখো এখানে প্রথমে যেটা আমি বলতেছি সেটা হচ্ছে ইনফিনিটিভ যদি থাকে, শুধু ইনফিনিটিভ লেখা থাকলে সেক্ষেত্রে তোমাকে কি করতে হবে? সেক্ষেত্রে যে টু নিতে পারো, তারপর ভার্ব 1। যেমন উদাহরণস্বরূপ ডু বা গেট নিলা, ডু অথবা গেট। তুমি যদি একান্তই না বুঝো তাহলে সেক্ষেত্রে তুমি ডু বা গেট বসায় দিবা। ঠিক আছে, শূন্যস্থানে ইনফিনিটিভ লেখা থাকলে। এরপরে ইনফিনিটিভ ফ্রেজ থাকলে সেক্ষেত্রে টু বা টু এর পরে ডু অথবা গেট প্লাস আদার ওয়ার্ড। আদার ওয়ার্ড এখানে যে কোনো ওয়ার্ড হতে পারে, যেমন দিস, তারপর বুক,
মানে যে কোনো একটা শব্দ হতে পারে, ওইটার সাথে ওই প্যাসেজের সাথে মিলে এরকম একটা আদার ওয়ার্ড, মানে যে কোনো একটা শব্দ ওই প্যাসেজের সাথে যায় এরকম একটা শব্দ তোমাকে দিতে হবে। তো উদাহরণস্বরূপ আমি তোমাকে বলছি ইট ইজ টাইম। ইট ইজ টাইম বলছে পোস্ট মডিফাই দি ভার্ব উইথ ইনফিনিটিভ, তারপরে কি আছে দিস, ইট ইজ টাইম ড্যাশ দিস। তো এখানে বলছে কি পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ ইনফিনিটিভ, এখানে ইনফিনিটিভ দিয়ে তোমাকে এটাই করতে হবে। তো ইনফিনিটিভ মানে হচ্ছে ইনফিনিটিভ কথাটা আসলেই এখানে আগে আসবে টু, তারপরে ভার্ব ওয়ান। তো এখানে তুমি কি লিখতে পারো, টু ডু দিস, কি লিখতে পারো, টু ডু দিস। যেহেতু শুধু ইনফিনিটিভ বলছে তো এখানে শুধু তুমি টু ডু দিস লেখো, তাহলে তোমার অ্যান্সারটা হয়ে যাবে টু ডু দিস। আমি লিখছি টু টু ডু লিখতে হবে শুধু, তাই না? তাহলে তোমাকে কি লিখতে হবে, টু ডু। এখন তুমি টু ডু না দিয়ে টু গেট দিলেও এখানে তোমার অ্যান্সারটা মিলবে। তো ইনফিনিটিভ কথাটা থাকলে তুমি টু ডু অথবা টু গেট ব্যবহার করবে, টু ডু অথবা টু গেট, তাহলে তোমার অ্যান্সারটা হয়ে যাবে। যদি তুমি একান্তই মানে গ্রামারে একদমই দুর্বল থাকো তাহলে এই জিনিসটা তুমি মুখস্থ করে নাও। এরপরে উই ফট এগেনস্ট, আচ্ছা এটা বলার আগে আমি ওই আগের সেমিস্টার ইটটা বলি, অর্থটা বলি। ইট ইজ টাইম, এটা উপযুক্ত সময়, টু ডু দিস মানে হচ্ছে এটা করা, ঠিক আছে? তো এটা সময় বা উপযুক্ত সময় ওইটা করা, কোনো কিছু করা, ঠিক আছে? তো এখানে যেটা বলতেছিলাম সেটা হচ্ছে পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ ইনফিনিটিভ লেখা থাকলে তুমি এখানে টু প্লাস ডু প্লাস টু অথবা গেট ইউজটা করে দিবে। এরপরে পরবর্তী সিরিজ যেটা বলতেছিলাম যে উই ফট এগেনস্ট পাকিস্তান, উই ফট এগেনস্ট পাকিস্তান পোস্ট মডিফাই দ্য ভার্ব ইউজিং ইনফিনিটিভ ফ্রেজ। এবার কিন্তু শুধু ইনফিনিটিভ বলে নাই, বলছে ইনফিনিটিভ ফ্রেজ। ফ্রেজ মানে হচ্ছে এক বা একাধিক ওয়ার্ড বা শব্দ নিতে হবে, ঠিক আছে? তো উই ফোর্ট এগেনস্ট পাকিস্তান, আমরা পাকিস্তানের সাথে লড়েছিলাম, আমরা পাকিস্তানের সাথে লড়েছিলাম। তো আসলে কি জন্য লড়েছিলাম, কি পাওয়ার জন্য লড়ছিলাম, ঠিক আছে? তো এখানে অনেক কিছু হতে পারে। তো লড়ার কারণ ছিল কি, এখানে যদি তুমি দাও যে টু টু গেট পিস, PEACE, শান্তি পেতে, টু গেট পিস। এই যে পিস শব্দটা লিখলাম, এটা হচ্ছে একটা অতিরিক্ত ফ্রেজ, ঠিক আছে? ইনফিনিটিভ ফ্রেজ বলার কারণে এখানে টু হয়েছে, টু এর পরে ভার্ব ওয়ান গেট ইউজ করা হয়েছে, তারপরে এখানে কি পিস একটা অতিরিক্ত শব্দ নিয়েছে। পিস মানে কি শান্তি, শান্তি পেতে, কি পেতে, শান্তি পেতে। এখানে পিস যদি না দিয়া তুমি যদি এখানে দিতা যে ফ্রিডম, তাইলেও কিন্তু হইতো, তাই না? ফ্রিডমও যদি তুমি এখানে ইউজ করো তাহলেও কিন্তু এটা হবে, ঠিক আছে? তো এখানে টু গেট পিস অথবা টু গেট ফ্রিডম দিলেও হইতো, ইন্ডিপেন্ডেন্স দিলেও হইতো, ঠিক আছে? তো ফ্রেজ মানে কি একাধিক, এক বা একাধিক ওয়ার্ড, এক বা একাধিক ওয়ার্ড, ঠিক আছে? এক বা একাধিক ওয়ার্ড দিলেই হবে, ঠিক আছে? তো এখানে টু গেট পিস, গেটের পরে যে কোনো একটা ওয়ার্ড বসায় দিলেই সেটা কিন্তু একটা ফ্রেজের কাজ করবে, সেটাই তখন ইনফিনিটিভ ফ্রেজ হয়ে যাবে, ঠিক আছে? তো উই ফোর্ট এগেনস্ট পাকিস্তান, উই ফোর্ট এগেনস্ট পাকিস্তান টু গেট পিস অথবা টু গেট ফ্রিডম, ঠিক আছে? এখানে ইনফিনিটিভ ফ্রেজ বলতে কি বোঝাচ্ছে, টু গেট পিস অথবা টু গেট ফ্রিডম। আশা করি বিষয়টা বুঝতে পারছো। আমরা পরবর্তী যে স্টেপে আসবো সেটা আমরা আলোচনা করব অ্যাপ পজিটিভ লেখা থাকলে। অ্যাপ পজিটিভ লেখা থাকলে অনেকে ঘাবড়ে যাও যে এটা আবার কি, এই অ্যাপ পজিটিভটা আবার কি। তো এটা নিয়ে আসলে ঘাবড়ানোর কোনো কিছু নাই, আমি তোমাদের বোঝার সুবিধার্থে খুবই শর্টকাটে একটা সুন্দর একটা সূত্র সাজিয়েছি, স্ট্রাকচার সাজিয়েছি, ঠিক আছে? আচ্ছা আগে বলি যে অ্যাপ পজিটিভ মানেটা কি। অ্যাপ পজিটিভ মানে হচ্ছে নাউন বা প্রোনাউন সম্পর্কে তুমি অতিরিক্ত তথ্য দিবা, নাউন বা প্রোনাউন সম্পর্কে কোনো অতিরিক্ত তথ্য দাও তাহলে সেটাকে বলা হয় অ্যাপ পজিটিভ। নাউন বা প্রোনাউন সম্পর্কে যদি কোনো অতিরিক্ত তথ্য দাও তাহলে সেটা হচ্ছে কি অ্যাপ পজিটিভ, ঠিক আছে? তো এই অ্যাপ পজিটিভের একটা স্ট্রাকচার আমি লিখে রেখেছি। তো দেখো এ অ্যান্ড দি তারপরে হচ্ছে পেশা, এ অ্যান্ড দি এর পরে পেশা, তারপরে অফ ইউজ করবা, প্রিপজিশন অফ ইউজ করবা, তারপরে এখানে দিতে পারো যে কোনো একটা স্কুলের নাম, কলেজের নাম, স্থানের নাম অথবা দেশের নাম, এটা প্রেক্ষাপট অনুযায়ী, ঠিক আছে? তো এখানে আমি যদি একটা উদাহরণ দিই তাহলে তুমি এটা বিষয়টা ভালো করে বুঝবা। তো এখন দেখো এই যে অ্যাপ পজিটিভের বিষয়টা একটু উদাহরণস্বরূপ আলোচনা করা যাক। যেমন এখানে একটা সেন্টেন্স দেখতে পাচ্ছ, রহিম বলছে অ্যাপ পজিটিভ টু প্রি মডিফাই দি ভার্ব, অ্যাপ পজিটিভ টু প্রি মডিফাই দি ভার্ব,
তারপর আছে ইজ মাই ফ্রেন্ড, বলা হচ্ছে যে অ্যাপোজিটিভ ব্যবহার করার জন্য। অ্যাপোজিটিভ কথাটা থাকলে তোমাকে এখানে যে জিনিসটা করতে হবে, এই সূত্রটা মনে রাখতে হবে যে এ এন দি, তারপর একটা পেশার নাম দিবা, ঠিক আছে, যে সম্পর্কে অতিরিক্ত তথ্যটা দিবা, এখানে রহিম সম্পর্কে অতিরিক্ত তথ্য দিতে হবে, তাহলে রহিমের যে পেশা সে পেশাটা দিতে হবে। তারপর অফ, তারপর রহিমের স্কুল বা কলেজ কোনটা, কিংবা স্থান বা দেশ, কিংবা হতে পারে সেটা প্রেক্ষাপট, ঠিক আছে। তো এখানে স্কুল কলেজ স্থান দেশ প্রেক্ষাপট যেটা হয় সেটা দিবা, ঠিক আছে। তো এখানে তুমি কি লিখতে পারো, এই জায়গাটিতে এই যে রহিমের সম্পর্কে অতিরিক্ত তথ্য, রহিমকে সম্পর্কে একটা অতিরিক্ত তথ্য দাও তুমি রহিমের সম্পর্কে। রহিম, এখানে ধরো আমি ব্যবহার করলাম তার রহিমের পেশা ধরে নিচ্ছি স্টুডেন্ট, রহিমের পেশা ধরে নিচ্ছি স্টুডেন্ট, দি স্টুডেন্ট অফ সিটি কলেজ, দি স্টুডেন্ট অফ সিটি কলেজ। তাহলে এইটুক আমি কি করলাম, রহিম সম্পর্কে অতিরিক্ত তথ্য দিলাম। রহিম দি স্টুডেন্ট অফ সিটি কলেজ ইজ মাই ফ্রেন্ড, ইজ মাই ফ্রেন্ড। রহিম দি স্টুডেন্ট অফ সিটি কলেজ ইজ মাই ফ্রেন্ড। তো এখানে রহিম সম্পর্কে তুমি একটা অতিরিক্ত তথ্য দিলা, ঠিক আছে। এইটার নামই মূলত হচ্ছে অ্যাপোজিটিভ বা অ্যাপোজিশন, অ্যাপোজিটিভ অথবা অ্যাপোজিশন। তো অনেকে এইটা দেখলে অনেকে হয়তো বা ঘাবড়ে যাও যে এটা আবার কি দিয়ে দিল, ঠিক আছে। এটা কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নাই, কোনোই কারণ নাই, ঠিক আছে। এখানে তোমার ভয় পাওয়ার কোনো কারণ নাই। তো অবশ্যই এটা জন্য এইভাবে এই স্ট্রাকচারটা মনে রাখবা যে অ্যাপোজিটিভ বা অ্যাপোজিশন এরকম থাকলে তোমাকে এ এন দি আর্টিকেল নিতে হবে, তারপর পেশা, তারপর অফ, তারপর স্কুল কলেজ স্থান দেশ বা প্রেক্ষাপটটা নিলেই এটা হয়ে যাবে। তো অনুরূপভাবে আমরা আরেকটি দেখি, আরেকটি নিচে উদাহরণ রয়েছে সেটা দেখি যে শেখ মুজিবুর রহমান, তারপর আছে কি অ্যাপোজিটিভ টু প্রি মডিফাই দ্য ভার্ব ইজ দি ফাদার অফ দি নেশন, বাঙালি জাতির জনক হচ্ছে কি শেখ মুজিবুর রহমান। তো এটাকে তুমি যদি এখন অ্যাপোজিশন করতে চাও, শেখ মুজিবুর সম্পর্কে তুমি অতিরিক্ত তথ্য দিতে চাও, তাহলে কি হতে পারে, তাই না? তো এই ক্ষেত্রে আমি কি লিখতে পারি, দি লিডার, অথবা লিখতে পারি দি পলিটিশিয়ান, কারণ শেখ মুজিবুর রহমান কি ছিলেন, একজন রাজনীতিবিদ ছিলেন। তো এখানে লিখতে পারি দি পলিটিশিয়ান, হ্যাঁ। তারপরে দি পলিটিশিয়ান, এটা তার পেশা, রাজনীতিবিদ তার পেশা। তো এখন তারপর কি অফ, এবং সে কোন দেশের রাজনীতিবিদ ছিলেন, সে ছিল বাংলাদেশের রাজনীতিবিদ। তো এখানে তুমি লিখতে পারো বাংলাদেশ। তো এখানে তুমি কি লিখতে পারো, শেখ মুজিবুর রহমান দি পলিটিশিয়ান অফ বাংলাদেশ, বাংলাদেশের রাজনীতিবিদ, ইজ দি ফাদার অফ নেশন, ঠিক আছে। তাহলে আমি মনে করি যে এই অ্যাপোজিটিভটা তুমি আসলে যে কোনো কিছু ক্ষেত্রে তুমি এই অ্যাপোজিটিভটা এখন কি তুমি বানাতে পারবে, তাই না? তো তোমাকে জাস্ট একটা জিনিস মনে রাখতে হবে, এই ছোটোটা, যে এ এন অথবা দি, তারপরে এসে পেশা, তারপরে অফ দিবা, তারপরে স্কুল কলেজ স্থান দেশ কিংবা প্রেক্ষাপট। এখন কথা হচ্ছে যদি বস্তুর ক্ষেত্রে হয় তাহলে সেই ক্ষেত্রে অ্যাপোজিটিভটা কীরকম হবে। আগে যেটা দেখলাম সেটা ব্যক্তির ক্ষেত্রে এরকম হয়, কিন্তু কিছু কিছু বস্তুর ক্ষেত্রেও কিন্তু উদাহরণ চলে আসতে পারে। তো সেই ক্ষেত্রে তোমার আসলে করণীয়টা কী? তো সেই ক্ষেত্রে তোমাকে যে জিনিসটা করতে হবে, জাস্ট কিছুই করতে হবে, জাস্ট দুইটা বিষয় মুখস্থ রাখবা। যদি বস্তুটা তোমার উপকারী বস্তু হয়ে থাকে, বস্তুটা যদি কি হয়ে থাকে, উপকারী বস্তু হয়ে থাকে, ঠিক আছে, বস্তুটা কি হয়ে থাকে, উপকারী বস্তু হয়ে থাকে, তাহলে তুমি এই যে এইটুক মনে রাখবা, ঠিক আছে। উপকারী বস্তুর ক্ষেত্রে তুমি জাস্ট এইটুক মনে রাখবা, দ্য ইউজফুল এলিমেন্ট অফ আওয়ার লাইফ, দ্য ইউজফুল এলিমেন্ট অফ আওয়ার লাইফ। আর যদি বস্তুটা তোমার অপকারী হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে তোমাকে জাস্ট মনে রাখতে হবে কি, যদি তোমার এটা অপকারী হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে তুমি জাস্ট মনে রাখবা, অপকারী বস্তুর ক্ষেত্রে তোমাকে মনে রাখতে হবে কি, দ্য হার্মফুল এলিমেন্ট অফ আওয়ার লাইফ, দি হার্মফুল এলিমেন্ট অফ আওয়ার লাইফ। তাহলে উপকারী বস্তুর ক্ষেত্রে ইউজফুল এলিমেন্ট অফ আওয়ার লাইফ, আর অপকারী বস্তুর ক্ষেত্রে কি, হার্মফুল এলিমেন্ট অফ আওয়ার লাইফ। এটা মনে রাখলে চলবে, ঠিক আছে। তো উদাহরণ হিসেবে আমি বলবো, তো এখানে দেখো ওয়াটার ড্যাশ প্রি মডিফাই দি ভার্ব উইথ অ্যাপোজিটিভ
ইজ কল্ড লাইভ। তো এখানে বলা হচ্ছে প্রি মডিফাই দ্য ভার্ব উইথ অ্যাপোজিটিভ। তো ভার্বটাকে মানে প্রি মডিফাই করতে বলা হচ্ছে। তো এখানে যদি ওয়াটারকে আমি প্রি মডিফাই করি আমরা, তাহলে সেক্ষেত্রে কি হয়, ওয়াটার ওয়াটার পানি, পানি এখানে বলতে ভালো পানি বোঝাচ্ছে। তাহলে যদি ভালো পানি বোঝায়, নোংরা পানি না বোঝায়, তাহলে সেই ক্ষেত্রে এখানে অবশ্যই পানিটা অবশ্যই উপকারী। তো এইখানে এই ক্ষেত্রে তুমি ওয়াটারের ক্ষেত্রে কি লিখতে পারো, এই ক্ষেত্রে তুমি ওয়াটারের ক্ষেত্রে কি লিখতে পারো, তো এই ক্ষেত্রে তুমি ওয়াটারের ক্ষেত্রে লিখতে পারো যে ওয়াটার দি ইউজফুল এলিমেন্ট অফ আওয়ার লাইফ। কারণ এখানে ভালো পানি যেটা সেটা হচ্ছে আমাদের জীবনের জন্য উপকারী, ঠিক আছে। ওয়াটার দ্য ইউজফুল এলিমেন্ট অফ আওয়ার লাইফ, ওয়াটার দি ইউজফুল এলিমেন্ট অফ আওয়ার লাইফ ইজ কল্ড লাইফ, ঠিক আছে, ইজ কল্ড লাইফ। ওয়াটার আমাদের জীবনের উপকারী বস্তু, আমাদের জীবনের উপকারী বস্তু, এটাকে বলা হয় জীবন, এটাকে কি বলা হয়, জীবন, ঠিক আছে। আবার অপর দিকে পলিউটেড ওয়াটার যদি থাকে, তাহলে পলিউটেড ওয়াটার মানে হচ্ছে নোংরা পানি, দূষিত পানি, তাহলে এই ধরনের পানি কিন্তু হচ্ছে লাইফ কিলিং, ঠিক আছে। তো এই ক্ষেত্রে যেহেতু পলিউটেড ওয়াটার অপকারী বস্তু, পলিউটেড ওয়াটার তো তোমার কোনো উপকারে আসে না, এটা তোমার অপকারে আসে। তো এই ক্ষেত্রে তুমি কি লিখতে পারবে, দি harmful element of our life। তো পলিউটেড ওয়াটার দি হার্মফুল এলিমেন্ট অফ আওয়ার লাইফ ইজ লাইফ কিলিং, জীবন ধ্বংসকারী। পলিউটেড ওয়াটারটা কি, আমাদের জীবন ধ্বংসকারী। তো পলিউটেড ওয়াটারের জন্য তুমি অবশ্যই কি লিখবা, দি হার্মফুল এলিমেন্ট অফ আওয়ার লাইফ, ঠিক আছে। তো বুঝতে পারছো ব্যক্তির ক্ষেত্রে কিভাবে হবে স্ট্রাকচারটা, আর বস্তুর ক্ষেত্রে কিভাবে হবে। আমি আরেকবার তোমাকে একটু স্মরণ করে দিচ্ছি যে বস্তুর ক্ষেত্রে যদি উপকারী বস্তু বোঝায় তাহলে দি ইউজফুল এলিমেন্ট অফ আওয়ার লাইফ, আর যদি অপকারী বোঝায় তাহলে দি হার্মফুল এলিমেন্ট অফ আওয়ার লাইফ হবে। তো আশা করি বিষয়টা বুঝতে পারছো। আচ্ছা, এখন আমরা যে জিনিসটা আলোচনা করি সেটা হচ্ছে পোস্ট মডিফাই দি ভার্ব থাকলে শূন্যস্থানে অ্যাডভার্ব বসে। পোস্ট মডিফাই দি ভার্ব থাকলে কি বসবে, অ্যাডভার্ব বসবে। অ্যাডভার্বটা কি, অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই যোগ করা। অ্যাডভার্বটা হচ্ছে কি, অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই যোগ করতে হবে। তো যেমন স্লো থেকে স্লোলি হয়, সেপারেট থেকে সেপারেটলি হয়, ঠিক আছে, এটাই হচ্ছে অ্যাডভার্ব। এছাড়া অ্যাডভার্ব মানেই হচ্ছে যে সবসময় এলওয়াই হবে তা না। অ্যাডভার্ব পেতে গেলে তোমাকে 3টি কোশ্চেন করতে হবে ভার্বের কাছে, কখন, কোথায়, কিভাবে, কখন, কোথায়, কিভাবে। যেমন হি ওয়াক্স, সে হাঁটে, ধরো আমি ধরে নিচ্ছি সে আস্তে হাঁটে, তো এখানে লেখা যায় কি, হি ওয়াক্স স্লোলি। তো এখানে আমি লিখি হি ওয়াক্স স্লোলি, তার মানে সে আস্তে হাঁটে। তো স্লোর সাথে কি যোগ হয়েছে, এলওয়াই যোগ হয়েছে, ঠিক আছে। আবার যদি বলি সে জোরে হাঁটে, সেক্ষেত্রে আমি লিখতে পারতাম হি ওয়াক্স ফাস্ট, সে দ্রুত হাঁটে বা জোরে হাঁটে, ঠিক আছে। এই ক্ষেত্রে কিন্তু ফার্স্টের জায়গায় কিন্তু আবার এলওয়াই হবে না, ফার্স্টলি কোনো শব্দ নাই, ঠিক আছে, ফার্স্টলি কোনো শব্দ নাই। ফার্স্টলি আছে কিন্তু এই ফার্স্টের সাথে এলওয়াই যোগ হবে না, ঠিক আছে। দেখো স্লোর সাথে ঠিকই এলওয়াই যোগ হচ্ছে, কিন্তু ফার্স্ট নিজে একটা অ্যাডভার্ব, এর সাথে এলওয়াইয়ের কোনো প্রয়োজন নেই, ঠিক আছে। হি ওয়াক্স স্লোলি, সে আস্তে হাঁটে। হি ওয়াক্স ফাস্ট, সে দ্রুত হাঁটে। এরপরে অর্থাৎ সে কীভাবে হাঁটে, কীভাবে দ্বারা প্রশ্ন করলে আমরা অ্যাডভার্বটি পেয়ে যাচ্ছি। আই ওয়েন্ট হোম, আমি বাড়ি গিয়েছিলাম। কখন গিয়েছিলাম, আমি বাড়ি গিয়েছিলাম। ধরো আমি দিলাম যেহেতু এখানে ওয়েন্ট আছে, তো এই ক্ষেত্রে আমরা লিখতে পারি ইয়েস্টারডে। এই ক্ষেত্রে আমরা লিখতে পারি কি, ইয়েস্টারডে। অর্থাৎ আমি গতকাল বাড়ি গিয়েছিলাম। আমি কোথায় গেছিলাম, বাড়ি গেছিলাম। তাহলে এখানে হোমটাও কি হিসেবে ব্যবহার করা যায়, অ্যাডভার্ব হিসেবে ব্যবহার করা যায়। অপরদিকে ইয়েস্টারডেটা কি হিসেবে ব্যবহার করা যায়, অ্যাডভার্ব হিসেবে। আই ওয়েন্ট হ্যাম ইয়েস্টারডে লি কিন্তু হবে না, ঠিক আছে। সব অ্যাডভার্বের সাথেই কিন্তু এলওয়াই যোগ করা
যায় না। তো যে জিনিসটা করতে হবে, পোস্ট মডিফাই দি ভার্ব, পোস্ট মডিফাই দ্য ভার্ব কথাটা লেখা থাকলে তোমাকে এক্ষেত্রে অবশ্যই একটা অ্যাডভার্ব ইউজ করতে হবে। তো আসলে এই ভিডিওটা অনেক লং হয়ে গেল, তোমাদের বোঝানোর সুবিধার্থে আমি এই ভিডিওটা এত লং করেছি। তো ধৈর্য নিয়ে যদি ভিডিওটা দেখো, আশা করি মডিফায়ার তুমি পারবে, ঠিক আছে। তো পার্টিসিপল যদি থাকে, ঠিক আছে, এই ক্ষেত্রে তোমাকে পার্টিসিপল মানে কি এটা বুঝতে হবে। পার্টিসিপল হচ্ছে 3 প্রকার, একটা হচ্ছে প্রেজেন্ট, পাস্ট এবং পারফেক্ট। প্রেজেন্ট পার্টিসিপলের সাথে ভার্বের সাথে আইএনজি করতে হয়, যেমন হতে পারে ডুইং বা গেটিং। আর পাস্ট পার্টিসিপল মানে হচ্ছে ভার্ব 3 ডান বা গট। আর পারফেক্ট পার্টিসিপল মানে হচ্ছে হ্যাভিং ডান বা অথবা হ্যাভিং গট, ঠিক আছে। অর্থাৎ হ্যাভিংয়ের পরে ভার্ব 3 এবং হ্যাভিংয়ের পরে ভার্ব 3 করতে হবে, ঠিক আছে। পার্টিসিপল ফ্রেজ মানে হচ্ছে কি, ওই যে ফ্রেজ বলছিলাম এর আগেও, যে ফ্রেজটা হচ্ছে কি অতিরিক্ত শব্দ নিতে হবে, ওই পার্টিসিপলটা নিয়ে অতিরিক্ত শব্দ নিলে ওইটাই হচ্ছে ফ্রেজ, ঠিক আছে। যেমন এখানে ডুইংয়ের পরে বা গেটিংয়ের পরে অতিরিক্ত একটা শব্দ নিলা, বা ডান বা গডের পরে অতিরিক্ত একটা শব্দ নিলা, কিংবা হ্যাভিং ডান বা হ্যাভিং গডের পরে অতিরিক্ত একটা শব্দ নিলা, এটাই হচ্ছে কি ফ্রেজ, ঠিক আছে, পার্টিসিপল ফ্রেজ। তো এখানে দেখো হি ওয়েন্ট টু মার্কেট, হি ওয়েন্ট টু মার্কেট, এখানে বলা হচ্ছে যে ইউজ পার্টিসিপল পোস্ট মডিফাই দি ভার্ব, ইউজ পার্টিসিপল পোস্ট মডিফাই দি ভার্ব। এখানে মস্ট হয়ে গেছে, এখানে পোস্ট হবে, ঠিক আছে। এখানে এটাতে আমি ঠিক করে দিচ্ছি এই জায়গাটা একটু। এখানে কি হবে তাহলে, পোস্ট হবে, এখানে পোস্ট মডিফাই দি ভার্ব হবে, তাই না। তো এখানে হি ওয়েন্ট টু মার্কেট ইউজ পার্টিসিপল পোস্ট মডিফাই দি ভার্ব। তো এখানে যে কোনো পার্টিসিপল ইউজ করলে হবে, প্রেজেন্ট মানে আইএনজি করলে হবে, পাস্ট ভার্ব 3 করে দিলেও হবে, কিংবা পারফেক্ট হ্যাভিং প্লাস ভার্ব 3 করে দিলেও হবে, কারণ এক্ষেত্রে কোনো কিছু বলা হয়নি যে কোন পার্টিসিপল। তো এখানে তুমি যে কোনো একটা পার্টিসিপল দেওয়া দাও, আমি এখানে দিলাম কি গেটিং দিলাম, অর্থাৎ আইএনজি করে দিলাম, গেটের সাথে আইএনজি করলাম, গেটিং এ বুক, একটা বই পাওয়ার জন্য সে বাজারে গেছিল। অথবা এখানে গেটিংয়ের জায়গায় আমি বাইং দিলেও চলতো, বাইং বানানো হচ্ছে BUYING, বাইং। তো গেটিং বা বাইং এ বুক দিলেই এটা কিন্তু হয়ে গেল, গেটিং অথবা বাইং যে কোনো একটা দিলে এটা হয়ে যাবে, ঠিক আছে, গেটিং অথবা বাইং এ বুক। এরপর পরবর্তী যে উদাহরণটা তুমি দেখতে পাচ্ছ, যে প্রথমে শূন্যস্থান আছে, প্রি মডিফাই দি নাউন ইউজিং পার্টিসিপল ফ্রেজ। এটা কিন্তু পার্টিসিপল ফ্রেজ বলছে। তারপর বলছে কি নীলা ওয়েন্ট অ্যাব্রড উইথ হার হাজব্যান্ড, নীলা তার স্বামীর সাথে বিদেশ চলে গিয়েছিল। তো এইখানে যে নীলাকে কি করতে বলছে, প্রি মডিফাই করতে বলছে নীলাকে। তো এখানে তুমি কি নীলা কখন তার স্বামীর সাথে বিদেশ চলে গেছিল, বিয়ে করার পরে তো, নাকি বিয়ে করার আগে তো আর যায় নাই। তো এই জন্য এই ক্ষেত্রে কি হতে পারে, এই ক্ষেত্রে বলছে প্রি মডিফাই দ্য নাউন ইউজিং পার্টিসিপল ফ্রেজ মানে কি, এখানে ধরো আমি দিলাম যে গেটিং দিলাম, তারপরে ম্যারিড। গেটিং ম্যারিড মানে হচ্ছে বিয়ে করা, গেটিং ম্যারিড মানে কি বিয়ে করা। তো গেটিং ম্যারিড নীলা ওয়েন্ট অ্যাব্রড উইথ হার হাজব্যান্ড, গেটিং ম্যারিড নীলা ওয়েন্ট অ্যাব্রড উইথ হার হাজব্যান্ড, অর্থাৎ বিয়ে করে নীলা তার স্বামীর সাথে বিদেশ চলে গিয়েছিল, ঠিক আছে। তো এই ছিল আসলে তোমাদের মডিফায়ারের আলোচনা। তো আমি তোমাদেরকে এতক্ষণ অনেকক্ষণ বোঝানোর চেষ্টা করলাম। তো আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো যে আসলে মডিফায়ার কতটা সহজ, ঠিক আছে। তো আশা করি এই ভিডিওটা তুমি যদি মনোযোগ দিয়ে দেখে থাকো, তাহলে এই রুলসগুলো যদি একটু নোট করে রাখো, তাহলে অবশ্যই কিন্তু তুমি মডিফায়ারে পারবে। অর্থাৎ একটি মডিফায়ার দিয়ে অনেকগুলো মডিফায়ার তুমি করতে পারো। আমি তোমাদের দেখালাম কীভাবে মাল্টিপল মডিফায়ার অ্যান্সারটা করা যায়। তো এই ছিল আজকের আলোচনা। আগামীতে কথা বলবো অন্য কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সুন্দর থাকবে। টাটা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।